নমস্কার, আমি অর্ঘ্য মাইতি। নমস্কার, আমি সোমা সাহা। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই মিস্টার দেবব্রত চৌধুরীকে, যিনি ফিউশন কাজিনের কর্ণধার, যিনি আজকের আমাদের এই অনুষ্ঠানের খাদ্য এবং পানীয় দিয়ে সরবরাহ করেছেন এবং সহযোগিতা করেছেন। আচ্ছা, আমরা কি মাঙ্গলিক? মানে কথাটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন কেউ কাউকে বলে দেন কোনো অ্যাস্ট্রোলজার যে আপনি মাঙ্গলিক, সেক্ষেত্রে কিন্তু এই কথাটাই আমাদের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু বুঝে উঠতে পারি না যে কি করা উচিত, কি না করা উচিত, আর কি করলে সঠিক উপায় আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আদৌ কি বেরিয়ে আসা সম্ভব? তো এই গভীরতম আলোচনার মধ্যে বা গভীরতম একটা চিন্তাভাবনার মধ্যে আমরা কিন্তু জর্জরিত হয়ে যাই এবং বিশ্বাস করতে লাগি যে এরকম কিছু যারা রেমেডিয়াল প্রসেস বলছেন, যে সকল অ্যাস্ট্রোলজার হোক, তান্ত্রিক হোক, যাই হোক না কেন, সেখান থেকে মনে হয় যে আমরা হয়তো বেরিয়ে গেলাম, কিন্তু কখনো একটা পরিষ্কার ছবি পাই না আমাদের সামনে যে আমরা আদৌ কি মাঙ্গলিক বেরিয়ে গেছি, বা এটা কি সত্যিকারেরই আমাদের ক্ষতি করছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মধ্যে জাগে। তো সেই নিয়েই আজকের বিষয় মাঙ্গলিক, এই সাবজেক্টের ওপরই আমরা আজকে বিশ্লেষণ এবং আলোচনা করব। তো আজকে আমাদের সঙ্গে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের গুরু এবং পথপ্রদর্শক স্যার সুমন্তজি চৌধুরী, যিনি অনেক ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো প্রথমে স্যারকে জানাই শতকোটি প্রণাম আমাদের সকলের তরফ থেকে এবং সশ্রদ্ধা। স্যার, প্রথম কোশ্চেন্সটা আমি আসতে চাই। প্রথম কোশ্চেন্সে সেটা হচ্ছে স্যার, এই যে মাঙ্গলিক, এই ব্যাপারটা কি, এক নম্বর। আর তার সঙ্গে হচ্ছে অনেকে বলেন যে আমরা শুনেছি যে মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকে নাকি বিয়ে দিলে স্যার সেটা কেটে যায়, সেই ব্যাপারটাই আবার কি, মানে এটা আমরা একটু বুঝিয়ে বলুন আমাদেরকে, জানি না আমরা। প্রথমত, মাঙ্গলিক শব্দের অর্থ কি? যাহা মঙ্গলময়, যাহা মঙ্গলময় বা যাহা মঙ্গলকর। আচ্ছা, যা আমাদেরকে মঙ্গল করে, যা আমাদের মধ্যে মঙ্গল সাধন করে, সেটা হচ্ছে মাঙ্গলিক। তাহলে মাঙ্গলিক কথাটা কেবল নয়, মাঙ্গলিক দোষ, তার মানে আমার মধ্যে এমন কোন দোষ যেটা আমার জীবনটাকে মঙ্গলময় বা মঙ্গলকর হতে দিচ্ছে না, আমাদের দোষ হয়ে যাচ্ছে মঙ্গল কোন একটা দোষের জন্য। এবার তোকে প্রথমে জানিয়ে রাখি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে যখন রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হয়, তখন তোমার এই দোষ, ওই দোষ, ওই দোষ, চারিদিক থেকে নানান দোষ দিয়ে নানান কখনো রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হয় না। আমার ছকের মধ্যে যা নেগেটিভিটি আছে, সব নেগেটিভিটিকে এট এ টাইম জীবনে একবার একটা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে অফ করা হয়। তাই জন্য তার স্পেসিফিক ভাবে ওই মাঙ্গলিক দোষ, এই দোষ, সেই দোষ সমস্ত কিছু বলা হয় না। এবার তুই যদি বলিস আপনি কি মাঙ্গলিক দোষকে স্বীকার করেন কি করেন না, বা মাঙ্গলিকের সাথে মাঙ্গলিক বিবাহের কথা বলবি, তাহলে এটা অ্যানালাইসিস করলে যে যার মতন করে নেবে। মাঙ্গলিক দোষ তার মানে আমার জীবনের এমন কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্স, ইমপ্লিমেন্টেশন, যেটা আমার জীবনকে মঙ্গলময় করছে না, মঙ্গলকর করছে না। অ্যাস্ট্রোলজিক্যাল দিকে চলে আসি। আমার ছকের মধ্যে যদি কোনোভাবে দেখা গেল জন্ম ছকের মধ্যেই, আমি মনে আছে তো, আমি যখন বাস্তু নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম জন্ম ছকের মধ্যে কোনো নেগেটিভিটি থাকলে যেটা রিপ্রেজেন্ট করছে আমার জীবনকেই, সেটাকে অবশ্যই অফ করা প্রয়োজন। যদি 42 দিন পর বা পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, আপনি কখনো নেগেটিভিটি অফ হয় না, বরং আরো বৃদ্ধি পায়, তাই তো? মানে ঘা থেকে ওটা আরো। হ্যাঁ, তাহলে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে জন্ম ছকেও দেখতে পারি সোমার মনে করে বিয়ে হবে, বিয়ে দেবে। সোমা এবার আমার কাছে, তার বাবা, তার গার্জেন আমার কাছে নিয়ে এসছে, দেখা গেল সোমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকে যদি জন্ম ছকে থাকে, তাহলে তো স্পট ইমপ্লিমেন্টেশন ছকে ক্যারি ফরওয়ার্ড হবেই। এক নাম্বার ঘরে যদি মঙ্গল থাকে, 2 নাম্বার ঘরে যদি মঙ্গল থাকে, 4 নাম্বার ঘরে যদি মঙ্গল থাকে, 7 নাম্বার ঘরে যদি মঙ্গল থাকে, 8 নাম্বার ঘরে যদি মঙ্গল থাকে, 12 নাম্বার ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ বলা হয়। এবার আমি তোদের বা সাধারণ মানুষের উপর ছেড়ে দিচ্ছি এটা কি ঠিক না ভুল, আমি অ্যানালাইসিস করবো, কেননা
সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। আমি কাউকে এই সময় এটা দোষ এটা গুণ তা নয়, আমি প্রেডিকশনের মধ্যে দিয়ে বোঝাবো। তাহলে 1 নাম্বার ঘরে মঙ্গল থাকলে কি হয়, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 30 মিনিট রাগ করছি না, কিন্তু দেখা যাচ্ছে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 30 মিনিট এমন রেগে গেলাম। যখন রেগে গেলাম তখন দেখা গেল সবকিছু ভাঙচুর করতে শুরু করলাম। যদি 1 নম্বর ঘরে নেগেটিভ মঙ্গলের অবস্থান থাকে তাহলে আমার রাগ ক্ষণস্থায়ী হবে, কিন্তু তখন যাকে তাকে যে কোনো কিছু বলে দিলাম, বুঝতে পেরেছিস? এবার তারপরে যখন আমার সজাগ হলাম তখন আমি রাগের মাথায় সোমাকে এই কথাটা বলে ফেলেছি, রিয়েলাইজেশন শুরু হলো। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বিয়ে কি। প্রথমত হচ্ছে ইনস্টিটিউশন বলা হয় দুটো পরিবারের মধ্যে এবং দুটো মানুষের মধ্যেও সম্পর্ক স্থাপন। তাহলে এই ক্ষেত্রে তাৎক্ষণিক হঠাৎ করে রেগে গিয়ে হঠাৎ করে নেগেটিভ ইনফ্লুয়েন্স কথা বলতে শুরু করলাম, আঘাত দিয়ে কথা বলতে শুরু করলাম, সেটা কি করে ঠিক? দাঁড়া আমাকে বলতে দে, মধ্যখানে টানিস না। এটা কি ঠিক না ভুল? এটা তো ভুল। তাহলে 1 নাম্বার ঘরে যদি মাঙ্গলিক দোষ বলা হয় তাহলে সত্যি সত্যি এটা নেগেটিভ। সেকেন্ড হাউস যদি হয়, এবার মনে কর যে সোমার বিয়ে হয়েছে, সোমার বর, সোমা বলল মানে আমি নিজে কাজ করব, আমি বাইরে বেরিয়ে কাজ করব, আমি স্বাধীন চেতা, তোমার কথা আমি শুনবো না, আমি আমার মতন করে চলবো। বিবাহটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে, চলে স্যাক্রিফাইসের উপর। তাহলে সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান, নেগেটিভ মঙ্গলের অবস্থান কখনোই একটা সম্পর্কে সুদৃঢ় এবং সুদূর প্রসারী করতে পারে না। তাহলে সেকেন্ড হাউসের মঙ্গল মাঙ্গলিক যদি হয় তাহলে সেটা দোষ। ফোর্থ হাউস মানে কি, আমার ব্যক্তিগত জীবন, মঙ্গল সেখানে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলে আইডেন্টিটি ক্রাইসিস। দেখা যাচ্ছে সময়ের বড় বলছে আমি শনিবার দিনকে আমিষ খাই না, বলে শনিবার দিনকে আমি ওসব মানি না, শনিবার দিনকে খাসির মাংস করছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, আমার মতন করে সবকিছু হবে, আমি যেটাকে ঠিক মনে করছি সেটা ঠিক, আমি যেটা ভুল মনে করছি সেটা ভুল। এবার তোমার কোন রকমের কোন কথাবার্তা আমি শুনবো না, আমার মতন করে সবকিছু চলবে, সেভাবেও টিকবে না সংসার। অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা হ্রাস হয়ে যায়, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ কখনোই করা যায় না। তাহলে ফোর্থ হাউসে মঙ্গল নেগেটিভ ভাবে বসে থাকলে মাঙ্গলিক মানে মঙ্গলময় দোষ হচ্ছে। বুঝতে পেরেছিস? এইবার যদি 7 নম্বরের ঘরের জায়গাটা দেখা যায় সেম রিফ্লেকশন, পার্টনারশিপের জায়গা, সেই পার্টনার, এবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর রয়েছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলে কিন্তু, এবং মেয়েরা কিন্তু মানে আমি পারি, আমি সবকিছু করতে পারি, আমার মধ্যে কনফিডেন্স, এই জায়গাটা তাদের মারাত্মক পরিমাণে থাকে, অন্যকে ডোন্ট কেয়ার করতে শুরু করে দেয়। বুঝতে পেরেছিস? হাজবেন্ডকে আর তার হাজবেন্ডের পরিবারের মানুষজনদেরকে তো করেই। এটা কি 7 নম্বর ঘরের জন্য? 7 নম্বর ঘর বলে নয়, মাঙ্গলিক দোষ থাকলেই, মাঙ্গলিকে মঙ্গলের নেগেটিভ প্রভাব থাকলে 7 নম্বর ঘর মানে যে পার্টনারশিপের জায়গাটা, পার্টনারশিপের জায়গাটাই দেখা যায়, ওই যে বললাম বন্ডিং এর জায়গাটা দেখা যায় কি, যে সোমার সাথে সোমার বরের কেউ একজন মারাত্মক, মানে সোমার যদি মাঙ্গলিক দোষ 7 নম্বর ঘরে থাকে তাহলে সোমার বর মারাত্মক স্যাক্রিফাইস করছে, সোমার বর মারাত্মক স্যাক্রিফাইস করছে, মানে সারাক্ষণ স্যাক্রিফাইস করেই চলতে হচ্ছে। এরকম আমার অনেক স্টুডেন্ট ছিল, সকালবেলায় উঠে বাজার করে তরকারি কেটে দিয়ে তারপরে হচ্ছে বাসন মেজে, পুরো মানে রাত্রিবেলার বাসন মেজে কাপড় কেচে, আমি তোকে মানে হাতে ধরিয়ে দেখিয়ে দিতে পারি আমি মোবাইলটা খুললেই, হ্যাঁ, তারপরে কিন্তু সে কিন্তু কাজে যেত, বিজনেস করতো, শুধু খুন্তি নাড়তো তার বউ। বুঝতে পেরেছিস? তার মানে মারাত্মক স্যাক্রিফাইস 7 নম্বর ঘর। 8 নম্বর ঘর ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেন? তার কারণ হচ্ছে নপুংসকতা, নপুংসক, মানে 8 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা বিছানা সুখকে বুঝি, সেখানে মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স, আমি দেখা যাচ্ছে শারীরিক কামটা আমার নিবৃত্তি হচ্ছে না, এবং তার ফলে এটাও আমি অনেক হাজারো দেখিয়ে দিতে পারি, তার ফলে দেখা যাচ্ছে অবৈধ সম্পর্কের জায়গায় চলে যাচ্ছে। আমার জানা একজন সেলিব্রিটি রয়েছে, আজকের দিনেও তারা সেই প্রকাশিত নয়, একদম জানা, হ্যাঁ, সোমার বর কোনো কারণে তৃপ্ত করতে পারছে না, অন্য কারোর সাথে সোমা ফিজিক্যাল রিলেশন করছে, কিন্তু তাকে বিয়ে করে নিচ্ছে বা তাকে ছেড়ে দিচ্ছে তা নয়, বরের জায়গায় রয়েছে। তোকে উদাহরণ দিচ্ছি বলে খারাপ ভাবছিস না তো? বুঝতে পেরেছিস? এই জায়গাটা নপুংসকতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। আরেকটা কথা, 1 সেকেন্ড আরেকটা বলিনি, 12 নম্বর ঘর ভেরি ভেরি কসাস এবং কনসাস।
12 নম্বর ঘর, আমার 5 নম্বর ঘরে মঙ্গল রয়েছে কিন্তু উচ্চস্থ, মঙ্গলের ঘরে মঙ্গল। আমি আগেও বলেছিলাম মুখোমুখি বলে একটা অনুষ্ঠানে, কিন্তু মঙ্গলের রিফ্লেকশনটা আমার 12 নম্বর ঘরে রয়েছে। 12 নম্বর ঘরে মঙ্গলের রিফ্লেকশন মানুষ মেরে ফেলতে পারে প্রয়োজনে, মানে যদি 12 নম্বর ঘরে মঙ্গল থাকে, বুঝতে পেরেছিস? ছোটবেলায় যদি দেখা যায়, আমি তো বারবার ধরে বলি নিজের জীবন দিয়ে, আমার মুখের চাইতে আগে হাত চলতো। 12 নম্বর ঘরে মঙ্গল কখনোই কিন্তু, প্রথমত হচ্ছে নিজের জীবনের কথা কাউকে বলবেই না, এটাও কিন্তু আমার সাথে মিলে যায়। সবকিছু নিজের ভেতরে রাখে এবং সব সময় কিন্তু অপ্রকাশিত থেকে যায়। আমার রাগ হচ্ছে তোর উপর, কোনো কিছু কিন্তু ইয়ে নয়। আর ওরা নাকি হিংসাত্মক জায়গা, মানে ফিজিক্যালি মঙ্গল থাকলে কিন্তু খুব কনসাস এবং কনসাস। তোকে টার্গেট করে নিলে, তোকে যদি টার্গেট করে নেয়, তাহলে যতক্ষণ না শেষ করবে ততক্ষণ কিন্তু থামবে না। আমার কিন্তু 12 নম্বর ঘরে মঙ্গল নেই বাবা, তুই আবার ভয়টাই পাস না। রিফ্লেকশনের কথা বলছি, তুই তো জানিস আমি রেগে গেলে ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে চরম ভয়ঙ্কর। 12 নম্বর ঘরে, তাই জন্য মঙ্গল, 12 নম্বর ঘরে মঙ্গল, 12 নম্বর ঘরে মঙ্গলকে একমাত্র ডেঞ্জারাস মঙ্গল বলা হয়, জীবনে কোনোদিন সংসার করতে পারবে না। স্যার এখানটা আমি একটা অ্যাড অন কোশ্চেন করতে চাই। আমরা তো সবকিছু হরমোনাল অ্যাক্টিভিটির ওপর করি, তো এই যে এক একটা ঘরের যখন রিফ্লেকশনস পড়ছে এবং ওখানে যখন মঙ্গলের অবস্থান, সেই ওয়াইজ একটা নেগেটিভ অ্যাক্ট আমরা মানে আমাদের মধ্যে জাগরিত হচ্ছে, সেই ওয়াইজ আমাদের সম্পর্কগুলো মানে নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে। তো স্যার একটা জাস্ট দুটো যদি এক্সাম্পল দিতে পারেন যে কোন ঘন্টার সঙ্গে কি মানে নেগেটিভ হলে তার সাথে কিছু নয়। তোকে আমি একটা কথা বলি, তুই যে বললি না, তুই যেটা বলছিস দারুণ একটা এক্সাম্পল দিচ্ছি। তুই যে বললি যে মাঙ্গলিকের সাথে কি মাঙ্গলিকের বিয়ে দেওয়া যায়, দাঁড়া এই যে কথাটা বললি, এই কথা ধরেই আমি তোকে বলছি। আচ্ছা, সোমা বিয়ে করেছে? হ্যাঁ। সোমা বিয়ে কি করে জানলে বিয়ে করেছে? কি দেখে? সিঁদুর শাখা পলা। সিঁদুর নরমালিও সে করতে পারে। আজকালকার খারাপ ভাবে নিস না, আজকাল যদিও মেয়েদেরকে কোনো কথা বলা বারণ, সিঁদুরটা নরমালিও বলা যায়। সোমা বিয়ে করেছে, রেজিস্ট্রেশন ছাড়া যদি সরিয়ে দেওয়া হয় তাহলে সোমার সন্তান আছে। আজকাল প্রচুর মেয়ে আছে যাদের হাজবেন্ড নেই কিন্তু সন্তান হচ্ছে, অনেকেই আছে মাথায় সিঁদুর পরে, অনেকেই আছে, আমি তোকে দেখিয়ে দিতে পারি। তাহলে ওরকম ভাবে নয়, পুরোটাই হরমোনের খেলা বাবা, পুরোটাই হরমোনের খেলা। এইটা যেদিনকে মানুষ বিশ্বাস করবে, সেদিন পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ অ্যাস্ট্রোলজার বেকার হয়ে যাবে। তারা সবাই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আসবে। কেন? ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সোমা এখানে বসে রয়েছে, আমি গিয়ে সোমার হাতটা ধরলাম, সোমা হঠাৎ করে, আরে স্যার, ডোপামিন নিঃসৃত হচ্ছে, আনন্দের আমাদের যে মানে হরমোন, আনন্দের হরমোন নিঃসৃত হতে আরম্ভ করলো। স্যার, এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি নয়, সোমার বয়ফ্রেন্ড বা সোমার বর গিয়ে ধরলো, সোমার বরের কি টেস্টোস্টেরন নিঃসৃত হতে শুরু করলো, বুঝতে পেরেছিস? আর ইস্ট্রোজেন হচ্ছে, মানে টেস্টোস্টেরন হচ্ছে সেক্সুয়াল হরমোন, আর ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের হরমোন। ওর কিন্তু এই যে আমাদের ডোপামিন যেটা এবং ইস্ট্রোজেন একসাথে নিঃসৃত হতে শুরু করলো। সোমাকে সোমার বর জড়িয়ে ধরলো, সোমাকে সোমার বর আদর করলো, শুধুমাত্র যে ফিজিক্যাল রিলেশনের জন্য নয়। যখনই সোমা এই জিনিসটা হলো, তখন টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন এই দুটো একত্রীকরণ যখন ঘটলো, হরমোন রিফ্লেকশন কোথায়? মানে 42 দিন পর স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে লক্ষ্য করা যাবে। আচ্ছা, চিন্তা করার মানুষ নেই। ফার্স্ট, এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সোমার হাতটা ধরলাম, স্যার সোমার মধ্যে কাম এলো, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তার মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন হচ্ছে আমি ভুল করছি। মনে কর আমার সাথে আমার কোন ছাত্রীর প্রেম হয়ে যাচ্ছে, উচিত নয়, সে কিন্তু স্যারকে আমি ভালোবাসি, আমি কোনো কিছু ভাবছি না, হরমোন ছেড়ে কথা বলবে না, তখন থাইরোট্রপিন রিলিজিং হরমোন নিঃসৃত হতে শুরু করবে। মেডিকেল সায়েন্সের বাবার ক্ষমতা নেই কোন টেস্টের মধ্যে দিয়ে, তার রিফ্লেকশন টেস্টের মধ্যে দিয়ে বের করা যে সোমা কিন্তু স্যার সুমন্তজি চৌধুরীকে দেখে বা সুমন্তজি চৌধুরী স্পর্শ করেছে বলে ওর মধ্যে কাম এসছে, সেটা কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার 42 দিন পর যে কোনো মুহূর্তে। এটা স্যার একদম পারফেক্ট বলেছেন, বিকজ মেডিকেল সায়েন্স এরকম কিছুই নেই তো। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হচ্ছে, যখন এই জিনিসটা ঘটছে না, ভালো করে শোন, তাহলে কি হচ্ছে, তাহলে অ্যাকচুয়াল ব্যাপার যেটা হচ্ছে, আমি যতই রেজিস্ট্রি করি আর যতই যাই করি, আলটিমেট কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার একমাত্র বলে দিতে পারে। যেমন তোর ছক ক্যালকুলেশন করলাম, কেউ বলতে পারবে তোর বিয়ে হয়েছে না হয়েছে? বলতে পারবে না। সোমার দ্বারা
কখন বলা সম্ভব? যখন ওই দুটো হরমোনের পাঞ্চিং স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যেই কিন্তু ভেসে উঠবে। এবং তাই জন্যই কিছুক্ষণ আগেই বয়স্ক মানুষেরা বলে গেল যে স্যার এমন অনেক কথা বলে, মানুষের গোপন কথা বলে। আমি সোমাকে বললাম, সোমা বিবাহ বহির্ভূত সম্পর্কে করছি, এবার ও মেনে নেওয়া না নেওয়া দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। বলা এই জন্যই যায় যেটা পৃথিবীর কোন শাস্ত্র সাবজেক্ট কখনো ক্ল্যারিফাই বা মানে কি বলবো ইমপ্লিমেন্ট করতে পারে না সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ছাড়া। স্যার আমার একটা জানার কথা, দাঁড়া আরেকটা কথা, এই উত্তরটা তো শেষ হয়নি, এটা থেকে আমি একটু জানতে চাইছি আর কি, মানে আপনি যেটা আর কি বোঝালেন যে মঙ্গল বিভিন্ন ঘরে থাকলে বিভিন্ন নেগেটিভিটি ইনফ্লুয়েন্স হচ্ছে, তাহলে সেটা তো শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, যে নেগেটিভিটি গুলো হচ্ছে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে কখনো মাঙ্গলিক বলা হয় না, ভৌম দোষ বলা হয়। আচ্ছা, সেটাই 140 কোটি মানুষ এবং লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার আজকের দিনেও ভুল করে। ছেলেদের কখনো মাঙ্গলিক হয় না। মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স যখন ছেলেদের তৈরি হয়, তখন ছেলেদের জীবিকার ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়। ছেলেদের বৈবাহিক জীবনের জায়গায় মাঙ্গলিক নয়, ভৌম দোষ সব সময় তার অর্থনৈতিক জায়গা, কর্মের জায়গাকে হ্যাম্পার করে। যেই পুরুষের কাছে যেই ছেলের ভৌম দোষ রয়েছে, তার দেখবি সার্ভিসের জায়গা যত ভালোই কাজ করুক, ফ্লাকচুয়েশন বা টেনশন সব সময়ের জন্য থেকে যাবে। আর যেই মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে, সে স্বাধীন চেতা হওয়ার চেষ্টা করবে। মাঙ্গলিক এবং ভৌম দোষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি আজকের দিনেও বোঝাতে পারলাম। তাহলে এটা কি সঠিক? এই ছেলে আর মেয়ের মধ্যে দুজন মাঙ্গলিকের মধ্যে বিবাহ দিলে সেটা ঠিক হয়ে গেল? আমি যে তোকে একটা কথা এক্ষুনি বিবাহের জায়গাটা বোঝালাম, যে যখন বিবাহটা সঠিক মতন হচ্ছে কিনা এইটা জীবনে কখনো সম্ভব। আবার তুই তাহলে দুজন মাঙ্গলিকের কথা বলছিস কেন? মানে ভৌম দোষ আর যখন মাঙ্গলিকের অবস্থান, কখনো এটা সম্ভব নয়। কখনো এটা সম্ভব তার কর্মক্ষেত্রের জায়গা, আর মেয়েদের ক্ষেত্রে রিফ্লেকশন। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? নেগেটিভিটিকে অফ করার প্রয়োজন, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার প্রয়োজন। শুধু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে হবে না। সোমা মারাত্মক ভালো মেয়ে, কিন্তু রেগে গেলে মারাত্মক জিনিস। তাহলে ওকে গাইড করার, জীবন দর্শন বোঝানোর, কিভাবে যখন মারাত্মক অর সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে হবে, সেরকম একজন গুরু বা টিচারকে প্রয়োজন। সুতরাং কেবলমাত্র এলাম, এসে আমি যজ্ঞ করলাম বা যে কোনো আংটি ধারণ করলাম, তার দ্বারা কখনো মাঙ্গলিক অফ করা যাবে না। কি করতে হবে? তার মঙ্গলের নেগেটিভ রিফ্লেকশনকে অফ করতে হবে এবং তাকে জীবন দর্শন বোঝাতে হবে। আমার সাথে যখনই গুড মর্নিং গুড নাইট বলতে শুরু করলো, তখন সে আস্তে আস্তে আমার দ্বারা অনুপ্রাণিত হতে শুরু করলো এবং মঙ্গলের যে ব্যাড রিফ্লেকশন সেটাকে ঘুরিয়ে দিল। মানে আমি যখন পাচ্ছি না, রেগে গিয়ে চুল ছিটছি মারছি ওকে, তা না করে ও পারছে আমি পারছি না, আমার পরিশ্রমটা আমি আরো দ্বিগুণ বাড়িয়ে দিলাম, আমার ঊর্জার জায়গাটা আরো দ্বিগুণ বাড়িয়ে দিলাম। এই বিবাহের অবস্থান কখনো পজিটিভ হতে পারে? একটা মানুষ আমি যদি ধরেই নি যে ছেলেদের ক্ষেত্রেও মাঙ্গলিকের জায়গাটা, তাহলে একটা পুরুষের দেখা যাচ্ছে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা, আর আরেকটা মেয়েরও হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা। দুজনকে যখন বিয়ে দিয়ে দিলাম, এবার এ ওর চুল ধরে টানবে, ওকে মারবে, সাক্ষী। আমি তো বারবার ধরে বলেছি, আমি হট টেম্পার, সোমাও হট টেম্পার, দুজনের মধ্যে বিবাহ হলো, আমি ওর মুখে ঘুষি মারলাম, ও আমার তলপেটে ঘুষি মারলো। এটা জীবনে কোনোদিন সম্ভব? 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, আবার ঘর। সোমার 8 নম্বর ঘরে আমার টালিগঞ্জের একজন স্টুডেন্ট ছিল, ওর নামটা ভুলে গেছি, এখানেই সে কিন্তু অনুষ্ঠান করেও গিয়েছিল। তার বিবাহের পর ফুলসজ্জার রাত্রি তার বউ বলছে, আমরা কিন্তু ভালো বন্ধু, আমি এই সমস্ত একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস পছন্দ করি না। তাহলে সোমার 8 নম্বর ঘরে মনে কর মঙ্গল রয়েছে, আমারও 8 নম্বর ঘরে মঙ্গল রয়েছে, তাহলে আমরা দুজনেই দেখা যাচ্ছে নপুংসক। তাহলে আমাদের মধ্যে শারীরিক ব্যাপারটা আসবে কি করে? সন্তান আসবে কি করে? সেক্সুয়াল তৃপ্তির জায়গাটা আসবে কি করে? এইটা কখনো আসবে? তাহলে এই প্রশ্নগুলো করার আগে মানুষ তো ভাবছে না, মানুষকে ভাবার প্রয়োজন আছে। এই নেগেটিভ রিফ্লেকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তাই জন্য কখনোই নয়। বরং যেটা করতে হবে, যে প্রথম অবস্থাতেই মাঙ্গলিকের ব্যাড রিফ্লেকশন আছে বাবা, মাঙ্গলিক দোষের ক্ষেত্রে আমার মঙ্গলময় জীবনটা হ্যাম্পার হচ্ছে, পরিষ্কার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, বা তারপরে দেখা গেল যে আমি যৌতুক বিচার করে বিয়ে করে দিলাম, কখনোই সেটা সম্ভব নয়।
তার কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখার প্রয়োজন আছে। সোমা তো একজন সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারের কাছে গেল, ওর বাবা নিয়ে গিয়ে বলল মাঙ্গলিক, ঠিক আছে আমি রেমেডি অ্যাপ্লাই করব, রেমেডি অ্যাপ্লাই করলো। ওই গাছের সাথে তাহলে না না গাছের সাথে বাদ দে, তারপর এবার দেখা যাচ্ছে সোমার সাথে আমার বিয়ে হবে। এবার আমার পাত্রপক্ষের বাবার কাছে যখন ও নিয়ে এলো, এবারে ওর বাবা যখন ছকটা বের করলো, তখন তো স্পট ইমপ্লিমেন্টেশন ছক আসছে না, সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছে। তাহলে যখন আমার ওর জন্ম ছকটাই আমার কাছে আসছে, ও যে নেগেটিভিটিটা অফ করেছে জানবো কি করে? সেটা বুঝবো কি করে নেগেটিভিটিটা যে সেটা কেটে বুঝবো কি গেল? করে? হ্যাঁ। আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, মাঙ্গলিক দোষের নেগেটিভিটিটা অফ করলাম সোমার ক্ষেত্রে, এবার সোমার বিয়ে দেবো, বুঝবো পাত্রের কাছে গেলাম। আজকাল তো প্রচুর আমার অনেক স্টুডেন্ট মানে যারা মেয়ে, তাদের বাবারা যখন আমাদের বিবাহের জন্য ঠিক করছে, তখন যে পাত্রের সাথে ঠিক করছে তার বাবা বলছে আমি অ্যাস্ট্রোলজারের কাছ থেকে ভেরিফাই করাবো। তাহলে আমার যে মেয়ের বা ছেলের যে নেগেটিভিটিটা অফ করেছি, সোমা আমার মেয়ে, সোমার মাঙ্গলিকটা আমি অফ করেছি, এটা আরেকজন অ্যাস্ট্রোলজার বুঝবে কি করে? যখন যখন সে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার হবে। তার কারণ সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার কখনো স্পট ইমপ্লিমেন্টেশন পারে না। সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের মধ্যে পার্থক্য যেটা হয়ে যাচ্ছে, যে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার পুরো ক্যালকুলেশনটাই জন্মছক দ্বারা করে। তোর যখন 10 বছর বয়স, যখন সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবি, তখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা জন্মছক দ্বারাই তোর প্রেডিকশন করবে। আবার দেখা গেল তুই হয়তো দেখা গেল কোনো রেমেডি ফেমিডি বা যোগ্য ফোগ্য করেছিস, আবার 10 বছর, 15 বছর, 20 বছর পর যখন কোনো আমাদের সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবি, তখনও কিন্তু দেখা যাবে জন্মছক দ্বারাই যখন প্রেডিকশন করছে। তাহলে সেক্ষেত্রে নেগেটিভিটিটা অফ করবে কি করে? এখানেই পার্থক্য হয়ে যাচ্ছে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের মধ্যে। কেননা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারা আমি তো বললাম যে মানে 3-4 বছরও বাদ দিয়ে দাও, 42 দিনের মধ্যেই রিফ্লেকশন বোঝা যায়। স্যার আমার একটা কিউরিওসিটি আছে, একটা খুব ইন্টারেস্টিং মানে কোশ্চেন্স আসছে মাথায়। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনি যেটা বললেন যে ছেলেদের ক্ষেত্রে কোনো রকম মাঙ্গলিক দোষ হয় না, ওটা ভৌম দোষ হয়। এবার হচ্ছে ভৌম দোষ মানে তো বাস্তুকেও বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে কি মানে একটা পয়েন্ট হচ্ছে, বাস্তুর কি কোনো রকম নেগেটিভ রিফ্লেকশন বা বাস্তু দোষ ক্রিয়েট হচ্ছে? আরেকটা জিনিস, ছেলেদের ক্ষেত্রে আপনি বললেন ভৌম দোষ, সেটা মেইনলি ওই অর্থনৈতিক জায়গা বা কর্মের জায়গাটাকে রিফ্লেক্ট করে, ওটা কি হচ্ছে ওই জায়গাটা আমরা বুঝতে পারছি। তো সেখানে একটা কোশ্চেন দাঁড়ায়, যদি কারোর মাঙ্গলিক আছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, একটা স্বামী স্ত্রী, ধরুন এবার মাঙ্গলিক তো ছেলেদের হচ্ছে না, মেয়েদের হলো, ধরুন মেয়েটা মাঙ্গলিক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট তাদের লাইফে পড়ছে, মানে পড়বেই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে যে 7 নম্বর ঘরটাকে আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ মানে পার্টনারের ওই জায়গাটা নেগেটিভ হচ্ছে কি ওটা দেখতে পাচ্ছি। এবার ওটার সঙ্গে যদি আমরা কানেকশন করি 2 নম্বর ঘরটাকে আমরা মারক ঘর হিসেবে 7 দুটোকেই দেখছি, এবং 2 নম্বর ঘরটা আবার মানে রিপ্রেজেন্ট করছে যেখানে অর্থনৈতিক অবস্থাটা কি হতে পারে, ডাউন হতে পারে, আপ হতে পারে, ছেলের ক্ষেত্রে এরকম। তাহলে এখানে কোশ্চেন যেটা, তাহলে বাস্তুর সঙ্গে কি ওই ভৌমদোষের কোনো লিঙ্ক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তাহলে যদি কোনো রকম সেক্ষেত্রে ওই ছেলেটা হয়তো কোনো রকম মানে সম্পর্কে আছে, মানে বৈবাহিক সম্পর্কে, এবং মেয়েটার হয়তো মাঙ্গলিক দোষ আছে। বৈবাহিক সম্পর্ক মানে বিয়ে করেছে, ওনার ওয়াইফের হয়তো সেটা মাঙ্গলিক দোষ, তার ইম্প্যাক্ট ওনার মানে লাইফে পড়ছে, মানে বিবাহিত জীবনে পড়ছে। সেক্ষেত্রে 2 নম্বর জায়গাটাও তো অর্থনৈতিক জায়গাটা ডাউন দেখাচ্ছে, তাহলে অর্থনৈতিক জায়গাটাও কি ছেলেদের ক্ষেত্রে ডাউন হতে পারে? ছেলেদের ক্ষেত্রে তো হবে। আমি তোকে বলি, তুই যে প্রশ্নটা করলি না, ইজিয়েস্ট উত্তর কিভাবে? ইজিয়েস্ট উত্তর, আচ্ছা, যখন সোমা এবং সোমার বরের মধ্যে সোমার আইডেন্টিটি ক্রাইসিস রয়েছে, অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই, কম্প্রোমাইজ করার ক্ষমতা নেই, স্যাক্রিফাইস করার ক্ষমতা নেই, হঠাৎ করে রেগে যাওয়া, মানে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে যা যা রিফ্লেকশন, হঠাৎ করে রেগে যাওয়া, মারাত্মক রেগে যাওয়া, চাপা স্বভাবের অথবা নপুংসকতা, যা যা কিছু আছে, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে যে কোনো ঘরের একটা নেগেটিভ রিফ্লেকশন যদি থাকে, তাহলে তো অটোমেটিকলি আমার যে সংসারটা হ্যাম্পার হবে। তার কারণ সোমা যদি বলে আমার কথা ছাড়া কারোর কথা শোনা যাবে না, তাহলে তো সেই বিবাহিত জীবন কখনো ক্যারি করে নিয়ে যাওয়া যাবে না, তাই না? এই জায়গাটা। আর তুই যদি মানে এটা নরমাল ব্যাপার, তাহলে মাঙ্গলিক দোষের যে রিফ্লেকশনটা আমি বর্ণনা করলাম, সেটা যে কোনো রিফ্লেকশনই থাকুক, সেইটাকে যদি অফ না করা হয়, আমি রেগে যাচ্ছি বা আমার নপুংসকতা
বা দেখা যাচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, তাহলে বিবাহিত জীবন অ্যাডজাস্টমেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে, সুতরাং দাঁড়াবে না। আর ছেলেদের ক্ষেত্রে যদি মাঙ্গলিক অর্থাৎ ভৌমদোষ যদি লক্ষ্য করা যায়, জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ, তাহলে অর্থ যদি না থাকে তাহলে কোনো মতেই চলবে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর্থিক জায়গাটা যখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে বা দেখা যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়ছি, বিরাট মানে ঋণের বোঝা চলে আসছে, আর্থিক দিক দিয়ে আমি সমৃদ্ধশালী নয়, তাহলে কোনো মতেই সংসার সুখের হতে পারে না। যেই মানুষটা বলে টাকা মাটি মাটি টাকা, সেই মানুষটা দার্শনিকতা আওড়াবার আগে সে ব্যাংকে কোটি টাকা রাখুক, তারপর বলুক, তা না হলে আজকের দিনে কখনো চলবে না জীবনটা। দোষের সঙ্গে বাস্তু দোষের কোনো কি লিংক আছে? তাহলে বাস্তু দোষ তো নেগেটিভ হয়ে গেল। বাস্তু দোষ মানে কি? সংসার। বাস্তু দোষ মানে তো সংসার। আমার তোমার সাথে সোমার বরের যদি সম্পর্ক খারাপ হয়, তাহলে সাংসারিক ক্ষেত্রটা তো ড্যামেজ হয়ে গেল। সোমার বর যদি ইনকাম না করে, ভালোবাসা যখন অর্থ থাকবে না, অভাব যখন দরজা দিয়ে ঢুকবে, তখন জানলা দিয়ে ভালোবাসা কিন্তু বলবে বাই 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 বাই, তাহলে পরিষ্কার ব্যাপার। তাহলে পুরোটাই তো বাস্তু নির্ভর। বাস্তু বলতে তুই যদি আমরা যেখানে বসবাস করছি কে বোঝাস, তাহলে তো সেই নির্ভর। তাহলে পরিষ্কার সংসারটা কখনোই সুখের হবে না, সুখের তো নয়, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা। তো স্যার যাই হোক, আজকে মানে ইন্টারেস্টিং আমাদের আলোচনাটা হলো, সময় হাতে একদমই নেই। তো মাঙ্গলিক সম্পর্কে ক্লিয়ার হতে পেরেছিস? এটা আর ডিটেইলিং অনেক কিছু। যাই হোক স্যার, সময় একদম সময়ের নেই, মধ্যে আমাদের শেষ করাও যাবে না, মানে কথা যাই হোক না করলেও করতে হবে। অনেকটাই বিস্তারিতভাবে চেষ্টা করলাম এই মাঙ্গলিক দোষ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে। আমার মনে হয় না এরপরে আর কিছু বলার থাকে। আপনারা হয়তো সকলেই যারা দর্শক ওপারে বসে আছেন, মাঙ্গলিক দোষ সম্বন্ধে একটা আইডিয়া আপনাদের এসছে এবং সঠিকভাবে এটাকে কি করে মানে কাটানো যায় সেই ব্যাপারটাও আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এবং এটা একমাত্র পসিবল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সঠিক ক্যালকুলেশন এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে এসেই। তো আজকের মতন এটুকুই, নমস্কার। আমি শুধু একটা কথাই বলবো, একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা স্যার, আমি কি মাঙ্গলিক? না, আমার কি মাঙ্গলিক দোষ রয়েছে? মাঙ্গলিক মানে যাহা মঙ্গলময়, মঙ্গলকর, আর যাহা মঙ্গলময় সেটা অফ হয়ে যাচ্ছে হচ্ছে মাঙ্গলিক দোষ। তাই জন্য প্রশ্নটা কখনো হবে না আমি কি মাঙ্গলিক, তা নয়, আমার কি মাঙ্গলিক দোষ আছে? কেমন আজকের মতো